বন্ধুরা, নিস্তব্ধ রাতের গভীরে কখনো কি নিজের সঙ্গে একটা প্রশ্ন করেছ, আমি কি আমার জীবনটা সঠিক পথে বাঁচছি? এমন একটা প্রশ্ন যেটা অনেক সময় আমাদের ঘুমোতে দেয় না। আমরা ছুটে চলি, দৌড়াই সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু কোথায়, কিসের জন্য? জীবন আজ একটা রেস হয়ে গেছে, একটা দৌড় যেখানে জয়ী হলেও শান্তি মেলে না। প্রতিটা দিন শুরু হয় অ্যালার্মের শব্দে, আর প্রতিটা রাত শেষ হয় ক্লান্ত নীরবতায়। আমরা ভাবি আর একটু পেলেই সব ঠিক হয়ে যাবে, আর একটু আরাম, আর একটু টাকা, আর একটু সুখ। কিন্তু এই আর একটু কখনোই শেষ হয় না। কখনো কি লক্ষ্য করেছ একজন জাপানি বৃদ্ধ মানুষকে, যিনি শান্ত স্থির, তবুও যার মুখে থাকে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন তিনি প্রতিটা মুহূর্তে বাঁচছেন। না কোনো তাড়া, না কোনো অভিযোগ, যেন তিনি জানেন তিনি কে এবং কোথায় যাচ্ছেন। এই মানুষদের থেকেই জন্ম নিয়েছে জাপানি জীবনযাপনের সেই শিল্প, যাকে পৃথিবী বলে ডিসিপ্লিন। কিন্তু জাপানিরা একে দেখে জীবনের সৌন্দর্য হিসেবে। এই বইয়ে আমরা একে একে জানব সেই ৮টি জাপানি নীতির কথা, যেগুলো শুধু তোমার দৈনন্দিন রুটিন নয়, তোমার চিন্তা, তোমার আত্মা আর তোমার সম্পর্কের উপরও গভীর ছাপ ফেলবে। ভাবো তো, যদি প্রতিটা সকালে ওঠার একটা কারণ থাকে, এমন একটা উদ্দেশ্য যার কথা ভাবলেই ভেতর থেকে শক্তি ফেটে বেরোয়। অথবা যখন সমস্যা আসে, তখন তুমি রেগে না গিয়ে হালকা হাসি নিয়ে তার মুখোমুখি হতে পারো। অথবা যখন তুমি নতুন কিছু শিখছ, তখন অহংকার বাইরে রেখে একটা শিশুর মতো সেই শেখাটাকে গ্রহণ করতে পারো। তাহলে কি জীবনটা একটু সহজ হতো না? কিন্তু এই পথ সহজ নয়। এই পথে তোমাকে নিজের সঙ্গে সংঘর্ষে নামতে হবে, তোমার অভ্যাসের সঙ্গে, তোমার অলসতার সঙ্গে, তোমার নেগেটিভ চিন্তার সঙ্গে। কখনো কখনো তোমাকে নিজেকে বলতে হবে, এবার আর নয়, এবার আমাকে বদলাতে হবে। কারণ যে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই মানুষই আসলে স্বাধীন। জাপানিরা এই রহস্য শত শত বছর আগেই বুঝে ফেলেছিল। তারা জানত বাইরের সাফল্যের চেয়ে ভেতরের স্থিরতা অনেক বেশি জরুরি। প্রতিটা নীতি, হোক সেটা ইকিগাই অথবা কাইজেন, শুধু একটা অভ্যাস নয়, একটা দর্শন। এই নীতিগুলো শেখায় কিভাবে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা যায়, আর কিভাবে জীবনের প্রতিটা মুহূর্তে একটা গভীরতা অনুভব করা যায়। এই বইয়ের শুরু হয় একজন সাধারণ মানুষের অনুসন্ধান দিয়ে, একটা এমন অনুসন্ধান যেখানে সে খুঁজছে তার দিনের মানে, তার ব্যর্থতার কারণ, তার ক্লান্তির শিকড়। ধীরে ধীরে সে হাঁটতে শুরু করে একটা নতুন পথে, একটা এমন পথ যেটা হয়তো কঠিন, কিন্তু আত্মাকে শান্তি দেয়। একটা এমন পথ যেটা তোমাকে শুধু ভালো নয়, সত্যিকারের মানুষ করে তোলে। তাই যদি তুমিও প্রস্তুত হও নিজের সঙ্গে দেখা করতে, যদি তুমিও চাও যেন প্রতিটা দিন শুধু কেটে না যায়, বরং অনুভূত হয়, তাহলে এই যাত্রায় তোমাকে স্বাগত। চলো, প্রথম পদক্ষেপ নিই। ভোর ৫টা। চারপাশ তখনও ঘুমে ডুবে। শহরের আলো নিভে আছে, রাস্তায় কোনো শব্দ নেই। কিন্তু জাপানের একটা ছোট্ট কোণে, একটা ছোট্ট গ্রাম ধীরে ধীরে জেগে উঠছে। প্রায় ৯০ বছরের এক বৃদ্ধ মানুষ নিজের ছোট বাগানে গাছগুলোতে জল দিচ্ছেন। মুখে গভীর বলিরেখা, কিন্তু চোখে অদ্ভুত এক শান্ত আলো। হাত কাঁপে, তবুও কাজে কোনো তাড়াহুড়ো নেই। তিনি প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠেন, নিজের হাতে গ্রিন টি বানান, তারপর বাগানে কাজ করেন, আর শেষে পাশের পাহাড়ে গিয়ে সূর্যোদয়কে স্বাগত জানান। এই রুটিন একদিনের নয়, এক বছরের নয়, দশকের পর দশক ধরে একইভাবে চলছে। কেউ জিজ্ঞেস করলে, এই বয়সেও আপনি এত শক্তি পান কোথা থেকে? তিনি মুচকি হেসে একটাই শব্দ বলেন, ইকিগাই। ইকিগাই শব্দটা ছোট, কিন্তু অর্থটা ভীষণ গভীর। এমন কোনো একক শব্দ নেই যেটা এর পুরো মানে বোঝাতে পারে। ইকিগাই মানে সকালবেলা চোখ খুলে বাঁচতে ইচ্ছে করা। ভাবো তো, যদি প্রতিটা সকালে ওঠার একটা পরিষ্কার কারণ থাকে, এমন একটা কারণ যেটা অ্যালার্ম বাজার আগেই চোখ খুলে দেয়,
যেটা ক্লান্ত শরীরকেও বলে আরেকটু চল। কিন্তু সত্যিটা হলো আমাদের অনেকেরই এই কারণটা নেই। আমরা দিন পার করি কিন্তু বাঁচি না। আমরা কাজ করি কিন্তু তৃপ্ত হই না। আমরা মানুষের সাথে থাকি কিন্তু ভেতরে ভেতরে একা। কেন? কারণ কোথাও না কোথাও আমরা আমাদের ইকিগাই হারিয়ে ফেলেছি। সেই জিনিসটা যেটা আমাদের নিজেদের সাথে যুক্ত করত, যেটা বলতো আমি কেন আছি, আমি কেন প্রতিদিন উঠে দাঁড়াই। ছোটবেলায় কিন্তু সবারই একটা ইকিগাই থাকে। কেউ চায় আকাশে উড়তে, কেউ গান গাইতে, কেউ কিছু আবিষ্কার করতে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে দায়িত্ব আসে, ভয় আসে, আর একটা প্রশ্ন মাথায় ঢুকে পড়ে, আমি কি পারব? ধীরে ধীরে স্বপ্নগুলো বাস্তবতার চাপে চুপ করে যায়। অনেকে ভাবে ইকিগাই মানে শুধু প্যাশন, কিন্তু না, ইকিগাই আরও গভীর। এটা এমন একটা জায়গা যেখানে তুমি যা ভালোবাসো, তুমি যেটাতে ভালো, যেটা দুনিয়ার কাজে লাগে, আর যেটা তোমাকে বাঁচিয়ে রাখে, সব একসাথে মিলিয়ে যায়। ইকিগাই এমন কাজ যেটা করতে গিয়ে তুমি ক্লান্ত হলেও ভেঙে পড়ো না, যেটা টাকা না দিলেও ভেতরে শান্তি দেয়। ইকিগাই কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। কারণ উদ্দেশ্য ছাড়া জীবন ধীরে ধীরে বোঝা হয়ে যায়। আর যদি আজ তুমি অস্থির হও, অকারণে বিরক্ত হও, সবকিছু থাকা সত্ত্বেও ফাঁকা ফাঁকা লাগে, তাহলে সম্ভবত ইকিগাই হারিয়ে গেছে। ইকিগাই খুঁজে পাওয়া মানে হঠাৎ সব পরিষ্কার হয়ে যাওয়া নয়। এটা নিজের ভেতরে প্রশ্ন করা, আমি কি করতে ভালোবাসি? কোন কাজের সময়ের খেয়াল থাকে না? কোন কাজ করলে আমি নিজেকে দরকারি মনে করি? এই প্রশ্নগুলোর উত্তর একদিনে আসে না, কিন্তু যেদিন তুমি এই প্রশ্নগুলো করা শুরু করো, সেদিন থেকেই ইকিগাইয়ের পথ শুরু হয়ে যায়। আর যখন তুমি সেই পথে হাঁটতে থাকো, কষ্ট থাকে, সমস্যা থাকে, কিন্তু অভিযোগ থাকে না। কারণ তখন তুমি জানো আমি কেন বেঁচে আছি। আর ঠিক সেই কারণেই 90 বছরের সেই বৃদ্ধ মানুষ আজও হাসতে পারেন, ক্লান্তি নিয়ে, কিন্তু হতাশা ছাড়া। একবার নিজের সাথে সৎ হয়ে ভেবে দেখো, শেষ কবে তুমি কোনো কিছু প্রথমবারের মতো করেছিলে? শেষ কবে নতুন কিছু শেখার সময় তোমার ভেতরে কৌতূহল ছিল, ভয় নয়? শৈশবে আমরা প্রতিদিনই কিছু না কিছু প্রথমবার করি। প্রথমবার হাঁটি, প্রথমবার পড়ে যাই, প্রথমবার কথা বলার চেষ্টা করি। তখন পড়ে যাওয়াকে আমরা ব্যর্থতা বলি না, আমরা আবার উঠে দাঁড়াই। কারণ তখন আমরা জানি না ব্যর্থতা কি। জাপানিরা এই মানসিকতাকেই বলে শোশিন। শোশিন মানে বিগিনার্স মাইন্ড, একটা এমন মন যেটা শেখার সময় নিজেকে ছোট ভাবতে লজ্জা পায় না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের মাথায় জ্ঞান জমতে থাকে। আমরা বলতে শুরু করি, এটা আমি জানি, ওটা আমি পারবো না, আমি এমন মানুষ নই। আর এই জানাটাই ধীরে ধীরে আমাদের আটকে ফেলে। ভয় ঢুকে পড়ে, লোক কি বলবে, আমি ভুল করলে কি হবে, আমি তো নতুন, আমাকে সিরিয়াস নেবে তো? শোশিন বলে, সব জানার ভান ছেড়ে দাও। নতুন কিছু শিখতে গেলে ভুল হবেই। ভুল মানেই শেষ নয়, ভুল মানেই শেখা। যে মানুষ নিজেকে সবসময় ছাত্র ভাবতে পারে, সে কখনো বুড়ো হয় না। আর যে মানুষ ভাবে সে সব জানে, তার বেড়ে ওঠা সেখানেই থেমে যায়। বিগিনার্স মাইন্ড মানে নিজেকে ছোট করা নয়, এর মানে নিজেকে খোলা রাখা, নতুন আইডিয়া, নতুন পথ, নতুন সম্ভাবনার জন্য। একজন শিক্ষকের কাছেও শোষিন দরকার, কারণ শেখানো বন্ধ হলে শেখাও শেষ হয়ে যায়। জাপানে তাই মাস্টাররাও নিজেদের বলে, আমি এখনও শিখছি। এই মানসিকতাই তাদেরকে আলাদা করে। তুমি যত বেশি শেখো, তত বেশি বুঝবে তোমার শেখার কত বাকি। আর এই উপলব্ধিটাই তোমাকে নম্র রাখে। শোষিন শেখায় অহংকার নয়, কৌতূহল ধরে রাখো। কারণ কৌতূহল আছে, সেখানে জীবন আছে। যেদিন তুমি বলবে, আমি জানি না, আমাকে শেখাও, সেদিন থেকেই
তোমার আসল উন্নতি শুরু হবে। আমরা সবাই বড় পরিবর্তনের স্বপ্ন দেখি, একদিনেই জীবনটা বদলে ফেলতে চাই। ভাবি একটা বড় সুযোগ আসবে আর সব কিছু হঠাৎ ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তব জীবন এভাবে কাজ করে না। জাপানিরা বিশ্বাস করে কাইজেনে। কাইজেন মানে প্রতিদিন সামান্য উন্নতি। আজ 1 ঘন্টা নয়, শুধু 10 মিনিট বেশি চেষ্টা। আজ পুরো জীবন বদলানো নয়, শুধু একটা ছোট অভ্যাস ঠিক করা। আজ নিখুঁত হওয়া নয়, শুধু গতকালের থেকে একটু ভালো হওয়া। এই ছোট ছোট পরিবর্তনগুলো প্রথমে তেমন কিছু মনে হয় না, কেউ প্রশংসা করে না, কেউ হাততালি দেয় না। কিন্তু সময়ের সাথে সাথে এই ছোট কাজগুলোই চুপচাপ তোমার পরিচয় বদলে দেয়। কাইজেন মোটিভেশন নয়, কাইজেন একটা পদ্ধতি। যেদিন মন নেই সেদিনও কাজটা করা, যেদিন উৎসাহ নেই সেদিনও ছোট পদক্ষেপ নেওয়া। কারণ কাইজেন ভরসা রাখে মুডের ওপর নয়, নিয়মের ওপর। ভাবো তো, যদি তুমি প্রতিদিন মাত্র 1% উন্নতি করো, 1 বছর পরে তুমি আর আগের মানুষটি থাকবে না। এই পরিবর্তন হয় ধীরে, নীরবে, কিন্তু স্থায়ীভাবে। কাইজেন শেখায় নিজেকে শাস্তি দিতে নয়, নিজেকে গড়ে তুলতে। একদিন কাজ না হলে নিজেকে ঘৃণা করো না, পরের দিন আবার শুরু করো। কারণ বড় সাফল্য হঠাৎ করে আসে না, ওটা আসে ছোট ছোট দিনের নীরব সংগ্রহ থেকে। যে মানুষ কাইজেন বোঝে সে তাড়াহুড়ো করে না, সে জানে সময় তার পাশে আছে। আর এই বিশ্বাসটাই তাকে প্রতিদিন আরেকটু ভালো হতে সাহায্য করে। জীবন সবসময় ন্যায্য হয় না। অনেক সময় তুমি তোমার সবটা দেবে, তবুও ফল তোমার পক্ষে আসবে না। পরিশ্রম করবে, কিন্তু স্বীকৃতি পাবে না। ঠিক এই মুহূর্তগুলোতেই জাপানিরা বলে গানবারু। গানবারু মানে হাল ছেড়ে না দেওয়া। কেউ দেখুক বা না দেখুক, কেউ বুঝুক বা না বুঝুক, নিজের দায়িত্ব থেকে পিছিয়ে না যাওয়া। গানবারু মানে চিৎকার করা নয়, গলা ফাটিয়ে প্রমাণ করা নয়। এটা নীরব দৃঢ়তা। কান্না আসতে পারে, মন ভেঙে যেতে পারে, শরীর ক্লান্ত হয়ে পড়তে পারে, তবু আরেকটা চেষ্টা, আরেকটা দিন, আরেকটা পদক্ষেপ। গানবারু শেখায় যখন সবকিছু তোমার বিপক্ষে যায়, ঠিক তখনই তোমার আসল চরিত্র তৈরি হয়। কারণ সহজ সময় সবাই শক্ত থাকে, কিন্তু কঠিন সময় যে এগিয়ে চলে সেই আলাদা। গানবারু মানে এই নয় যে তুমি দুর্বল নও। গানবারু মানে দুর্বল হয়েও থেমে না যাওয়া। এই মানসিকতাই জাপানিদের তৈরি করেছে ভূমিকম্প, যুদ্ধ, ধ্বংসের পরেও আবার দাঁড়িয়ে যাওয়ার শক্তি। তারা জানে কষ্ট স্থায়ী নয়, কিন্তু হাল ছেড়ে দিলে পরাজয় স্থায়ী হয়ে যায়। তাই গানবারু বলে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, কিন্তু চেষ্টা থামবে না। কারণ যারা টিকে থাকে তারাই শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছায়। কিছু যুদ্ধ আছে যেগুলো বাইরে দেখা যায় না। কোনো শব্দ নেই, কোনো অভিযোগ নেই, কোনো দর্শকও নেই। শুধু ভেতরে ভেতরে একটা মানুষ নিজের কষ্টকে বয়ে নিয়ে চলে। এই নীরব শক্তির নামই গামান। গামান মানে কষ্ট নেই তা নয়, গামান মানে কষ্ট আছে, কিন্তু তুমি তাকে সম্মানের সঙ্গে বহন করছো। চিৎকার না করে, দোষ না দিয়ে, নিজেকে ভাঙা অবস্থায়ও মর্যাদা হারাতে না দিয়ে। জাপানি দর্শনে গামান শেখায় সব যন্ত্রণার উত্তর শব্দ নয়। কখনো কখনো সবচেয়ে বড় সাহস চুপ করে সহ্য করা। আজকের পৃথিবীতে আমরা শিখে গেছি সবকিছু প্রকাশ করতে। ব্যথা হলেই পোস্ট, মন খারাপ হলেই স্ট্যাটাস, অসুবিধা হলেই অভিযোগ। কিন্তু গামান বলে সব কষ্ট দেখানো দরকার নেই। কিছু কষ্ট ভেতরে ভেতরেই মানুষকে আরও গভীর, আরও শক্ত করে তোলে। গামান দুর্বলতা নয়, এটা ভেতরের মেরুদণ্ড। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, যখন স্বপ্ন ভেঙে পড়ে, যখন নিজের উপরই বিশ্বাস নড়ে যায়, ঠিক তখন গামান বলে এই সময়টাও পার হয়ে যাবে। আজ নয়,
কাল, কিন্তু যাবে। তুমি কাঁদতে পারো, একাকী ভেঙে পড়তে পারো, কিন্তু বাইরে দাঁড়িয়ে নিজেকে সামলে নেবে, কারণ তুমি জানো এই যন্ত্রণা তোমাকে শেষ করার জন্য নয়, তৈরি করার জন্য এসেছে। গামান শেখায় নিজের চোখের জলকে নিজের শক্তিতে বদলাতে, নিজের নীরবতাকে নিজের ঢাল বানাতে। এই মানসিকতা মানুষকে পাথর বানায় না, বরং ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে। নরম হৃদয় কিন্তু অটল আত্মা। যে মানুষ গামান বোঝে সে জানে সব ঝড়ে ভাঙতে নেই, কিছু ঝড় চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতেই হয়। আর ঠিক তখনই মানুষ সত্যিকারের বড় হয়। একটা পুরনো মাটির পেয়ালা, ধার ভাঙা, রং ফিকে, গায়ে একটা সরু ফাটল। দেখতে সাধারণ, হয়তো কারো চোখে মূল্যহীন, কিন্তু জাপানে এই পেয়ালাকেই সযত্নে তুলে রাখা হয়, কারণ এতে আছে ওয়াবি সাবি। ওয়াবি সাবি বলে সবচেয়ে সুন্দর জিনিসগুলো পরিপূর্ণ নয়, যা ভাঙা, যা অসম্পূর্ণ, যা ক্ষণস্থায়ী, সেখানেই লুকিয়ে থাকে আসল সৌন্দর্য। আমরা সারা জীবন পারফেকশনের পেছনে ছুটি, পারফেক্ট শরীর, পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট সম্পর্ক। আর যখন একটু চির ধরে, একটু ভাঙে, আমরা ভাবি সব শেষ। কিন্তু ওয়াবি-সাবি বলে, না, সেখান থেকেই তো শুরু। জীবন কোনো শোরুম নয়, জীবন একটা পুরনো ঘর। কোথাও রং উঠে গেছে, কোথাও দেয়ালে দাগ, কোথাও আলো কম, কিন্তু ঠিক সেখানেই থাকে উষ্ণতা, থাকে গল্প, থাকে স্মৃতি। ওয়াবি-সাবি শেখায় নিজের অসম্পূর্ণতাকে লুকোতে নেই, নিজের দাগগুলোকে লজ্জা ভাবতে নেই, কারণ প্রতিটা দাগ একটা যুদ্ধের প্রমাণ, একটা অভিজ্ঞতার সাক্ষ্য। একবার নিজের দিকে তাকাও, তোমার অতীত হয়তো নিখুঁত নয়, ভুল সিদ্ধান্ত ছিল, ভাঙা সম্পর্ক ছিল, অপূর্ণ স্বপ্ন ছিল, কিন্তু সেই সব কিছুই তোমাকে আজকের তুমি বানিয়েছে। যদি চাঁদ নিজের দাগ লুকিয়ে ফেলত, যদি গাছ শুকনো পাতা ফেলে দিতে লজ্জা পেত, তাহলে পৃথিবী এত সুন্দর হতো না। ওয়াবি-সাবি মনে করিয়ে দেয়, সত্যিকারের শান্তি আসে নিজেকে যেমন আছো তেমনভাবেই মেনে নিলে, ফ্লগুলো লুকিয়ে নয়, ফিচার হিসেবে দেখলে। ভাঙা হৃদয় মানেই ব্যর্থতা নয়, ঝুঁকে পড়া কাঁধ মানেই দুর্বলতা নয়। এগুলো জীবনযাপনের পদক, সংগ্রামের ছাপ। যখন তুমি ওয়াবি-সাবি গ্রহণ করো, তখন অন্যদের প্রতিও তোমার মন নরম হয়, আর তুলনা থাকে না, দাবি থাকে না, শুধু বোঝাপড়া থাকে। এই গ্রহণযোগ্যতা এমন এক শান্তি দেয় যা কোনো মোটিভেশনাল বাক্য, কোনো বিলাসবহুল ভ্রমণ কখনো দিতে পারে না। কারণ তখন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো, আমি যেমন ঠিক তেমনই যথেষ্ট। এটাই ওয়াবি-সাবি, একটা দর্শন নয়, একটা দৃষ্টি, যেখানে ভাঙাও সুন্দর, অসম্পূর্ণতাও পূর্ণ, আর বাস্তবতাই সবচেয়ে বড় অলংকার। সন্ধ্যার সময় জাপানের ওকিনাওয়া দ্বীপের একটা ছোট গ্রাম। মানুষগুলো ধীরে হাঁটে, মুখে তাড়া নেই, চোখে ক্লান্তি নেই। সবচেয়ে আশ্চর্যের কথা, এখানকার মানুষ 90, 100, এমনকি 110 বছরেও শুধু বেঁচে থাকে না, বরং সম্পূর্ণ সচল, সচেতন আর শান্ত থাকে। এই দীর্ঘ জীবনের একটা নীরব রহস্য আছে, হারা হাচিবু। হারা হাচিবু মানে পেট পুরো ভরে ওঠার আগেই থেমে যাওয়া, খাওয়া শেষ করা যখন পেট প্রায় 80% পূর্ণ। কারণ তৃপ্তি আর অতিরিক্ততার মাঝে খুব সূক্ষ্ম এক সীমারেখা আছে, আর সেই সীমারেখা চেনার নামই আত্মনিয়ন্ত্রণ। আমরা বেশিরভাগ সময় শরীরের প্রয়োজন অনুযায়ী খাই না, খাই অভ্যাসে, খাই স্বাদে, খাই অনুভূতির বশে। মন খারাপ হলে খাই, রাগ হলে খাই, বোর হলে খাই, তারপর আসে অপরাধবোধ, ক্লান্তি,
অলসতা। ধীরে ধীরে শরীর ভারী হয়ে যায়, মন ঝাপসা হয়ে পড়ে। হারা হাচিবু মনে করিয়ে দেয়, সেলফ কেয়ার মানে শুধু জিম বা স্কিন কেয়ার নয়। আসল যত্ন হল নিজের শরীরকে শোনা, জানা কতটা দরকার আর কোথায় থামতে হয়। এই নীতি শুধু খাবারের জন্য নয়, এটা জীবনের সবখানে প্রযোজ্য। কথায়, কাজে, ইমোশনে। যখন আমরা বেশি বলি, বেশি কাজ করি, বেশি আশা করি, তখন আমরা নিজেদের হারাতে শুরু করি। কিন্তু যখন আমরা পরিমিত থাকি, তখন অল্পই অনেক কিছু দিয়ে যায়। স্বচ্ছতা, শান্তি, শৃঙ্খলা। হারা হাচিবু শেখায় সবকিছু সম্পূর্ণ শেষ করা প্রয়োজন নয়, কিছুটা অসম্পূর্ণ রাখাই বুদ্ধিমত্তা। কারণ একটু খালি জায়গা থাকলেই জন্ম নেয় সচেতনতা, ভাবার সুযোগ, অনুভব করার সময়। এই দর্শন একটা প্রশ্ন ছুড়ে দেয়, আমি কি সত্যি আমার প্রয়োজন বুঝি, নাকি শুধু অভ্যাসের দাস? যখন তুমি হারা হাচিবু গ্রহণ করো, তখন তুমি আর শুধু খাও না, তুমি খাবারকে সম্মান করো, নিজেকে সম্মান করো। এই সংযোগটাই আসল সেলফ কেয়ার। কোনো বিলাস নয়, কোনো বাহ্যিক সাজ নয়, শুধু নিজের সাথে একটা সৎ, শান্ত, সচেতন সম্পর্ক। হারা হাচিবু মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় পূর্ণতা অধুরাতেই লুকিয়ে থাকে। কম খাওয়া মানে নিজেকে বঞ্চিত করা নয়, এটা শরীর আর আত্মাকে একটু বিশ্রাম দেওয়া। তাই পরের বার থালায় সামান্য খাবার রয়ে গেলে, পেট পুরো ভরেনি মনে হলে, নিজেকে বলো, এইটুকুই যথেষ্ট। আমার শরীর আমার মন্দির, আমি তাকে সম্মান করি। এটাই হলো সত্যিকারের যত্ন। যেখানে নিয়ন্ত্রণ আছে, সেখানেই শান্তি। ভোরবেলা, কোনো নোটিফিকেশন নেই, কোনো তাড়া নেই, কোনো প্ল্যান নেই। একজন মানুষ নীরবে হেঁটে চলেছে জঙ্গলের পথ ধরে। হাতে ফোন নেই, চোখে স্ক্রিন নেই, শুধু গাছের ফাঁক দিয়ে আলো নেমে আসছে। পাতার ফিসফিস শব্দ, পাখির ডাক, দূর থেকে আসা হালকা বাতাসের শ্বাস। সে কিছু ভাবছে না, কিছু বলছে না, সে শুধু আছে। এই থাকাই হল শিনরিন ইয়োকু। শিনরিন ইয়োকু মানে জঙ্গলে স্নান করা, জলে নয়, প্রকৃতির মধ্যে। নিজেকে ধুয়ে নেওয়া এই কোলাহলপূর্ণ জীবন থেকে। আমরা বেশিরভাগ মানুষই আজ ভীষণভাবে ডিসকানেক্টেড, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমরা সেটা অনুভবও করি না। স্ক্রিনে ডুবে থাকতে থাকতে আমাদের কাছে প্রকৃতি একটা বিলাস হয়ে গেছে। কিন্তু কখনো খেয়াল করেছ, মন ভীষণ ভারী থাকলে, খোলা আকাশের নিচে একটা গাছের তলায় বসলে কেন যেন শ্বাস হালকা হয়ে আসে। বাতাসে একটা অদ্ভুত শান্তি থাকে। বৃষ্টির ফোঁটাগুলো শুধু শরীর ভেজায় না, ভেতরেও কিছু ধুয়ে দেয়। কারণ আমরা প্রকৃতি থেকে আলাদা নই, আমরাই প্রকৃতি। আর যখন আমরা তার থেকে দূরে সরে যাই, ভেতরে ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। শিনরিন ইয়োকু সেই শূন্যতাকে আবার ভরে দেয়। এই জাপানি দর্শন বলে, জঙ্গলে যাওয়ার সময় কোনো উদ্দেশ্য নিও না, কোনো লক্ষ্য নয়, কোনো টাইমার নয়, কোনো ফলাফলের আশা নয়। শুধু যাও আর থাকো। প্রতিটা পাতাকে দেখো, প্রতিটা শব্দ শোনো, প্রতিটা রোদের ছোঁয়া অনুভব করো। আজকের দ্রুতগতির জীবনে আমরা সবসময় রিয়্যাক্ট করি। কলের জবাব, মেসেজের রিপ্লাই, লোকের প্রত্যাশা। কিন্তু মাঝে মাঝে দরকার পজ করা, দেখা, অনুভব করা। শিনরিন ইয়োকু সেই বিরতির একটা উপহার। এটা শেখায়, বিজি থাকা আর আলাইভ থাকা এক জিনিস নয়। প্রতিটা মানুষের সপ্তাহে অন্তত একবার প্রকৃতির কাছে ফেরা দরকার। একটা গাছের ছায়ায় বসা, মাটিতে হাত রাখা, ঘাসে খালি পায়ে হাঁটা। কারণ তখন তোমার নার্ভাস সিস্টেম ধীরে হয়, হৃৎস্পন্দন সামঞ্জস্যে আসে। মনের সেই অবিরাম শব্দ যা তোমাকে অকারণে ক্লান্ত করে, নিজে থেকেই নীরব হয়ে যায়। শিনরিন ইয়োকু কোনো দামি থেরাপি নয়,
কোনো হাই পারফরমেন্স টেকনিকও নয়, এটা একটা ফিরে যাওয়া সেই জায়গায় যেখান থেকে আমরা একদিন এসেছিলাম। জঙ্গল, নদী, পাহাড়, ওরা আমাদের ভুলে যায়নি, আমরাই ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম। কিন্তু ওরা আজও অপেক্ষা করে আছে, নীরবে, ধৈর্য নিয়ে। তাই যদি কখনো নিজেকে হারিয়ে ফেলো, শ্বাস ভারী লাগে, মন ক্লান্ত হয়ে যায়, কোনো পার্কে যাও, কোনো জঙ্গলে যাও, কোনো সবুজের পাশে যাও, শব্দ নয়, নীরবতা দরকার হবে, ভাবনা নয়, অনুভব দরকার হবে। আর যখন ফিরে আসবে, তুমি শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও হালকা হয়ে ফিরবে। শিনরিন ইয়োকু কোনো ট্রেন্ড নয়, এটা এক ধরনের পুনর্জন্ম, নিজের কাছে ফিরে আসার চেষ্টা ছাড়াই, শুধু প্রকৃতির সাথে একই তালে শ্বাস নেওয়ার। আর হয়তো সেখান থেকেই জীবন আবার শুরু হয়। ফিরে আসা নিজের কাছে। কখনো কি ভেবে দেখেছ আমরা জীবনের কাছে কত কিছু চাই? সাকসেস, হ্যাপিনেস, পিস, ক্ল্যারিটি, ভালো সম্পর্ক, ফ্রিডম। কিন্তু এই সব কিছু খুঁজতে খুঁজতে আমরা ধীরে ধীরে নিজের থেকেই দূরে সরে যাই। জাপানি জীবন দর্শনের এই 8টা পথ কোনো মোটিভেশনাল ট্রিক নয়, এগুলো কোনো শর্টকাটও নয়, এগুলো হলো সোল লেভেল উইজডম। ইকিগাই আমাদের শিখিয়েছে জীবনের একটা কারণ থাকা কতটা জরুরি। শশীন মনে করিয়ে দিয়েছে জানার মাঝেও নতুন করে শেখার সাহস রাখা দরকার। কাইজেন দেখিয়েছে প্রতিদিনের ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন আনে। গানবারু শিখিয়েছে হারার পরেও চেষ্টা থামানো যায় না। গামান বুঝিয়েছে সব কষ্ট প্রকাশ করতে নেই, কিছু কষ্ট মর্যাদার সঙ্গে বহন করতে হয়। ওয়াবি সাবি আমাদের চোখ খুলে দিয়েছে অসম্পূর্ণতাই আসলে সবচেয়ে সুন্দর। হারাহাচিবু আমাদের শিখিয়েছে সংযমই হল আত্মসম্মানের সবচেয়ে বড় রূপ। আর শিনরিন ইয়োকু আমাদের ফিরিয়ে নিয়েছে প্রকৃতির কাছে, আর তার সঙ্গে সঙ্গে নিজেদের কাছেও। এই পথগুলো একদিনে হাঁটা যায় না, এটা একটা আজীবনের যাত্রা। কিন্তু এই যাত্রাই ফিরিয়ে দেয় হারিয়ে যাওয়া শান্তি, ভেঙে পড়া শক্তি আর সত্যিকারের সুখ। এখন প্রশ্ন এটা নয় এই নিয়মগুলো কাজ করবে কিনা, প্রশ্ন একটাই, তুমি কি প্রস্তুত তোমার পুরনো প্যাটার্নগুলো ছাড়তে? তুমি কি প্রস্তুত একটু ধীরে চলতে, একটু গভীরভাবে বাঁচতে, একটু বেশি সচেতন হতে? কারণ যখন পরিবর্তন আসে তা প্রথমে বাইরে আসে না, ভেতরে আসে। আর ভেতরের পরিবর্তনই একদিন পুরো পৃথিবীকে নতুন করে দেখায়। যদি এই যাত্রা তোমার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখান থেকেই শুরু করো। আজ একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে, একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে। কারণ মনে রেখো, অ্যান এক্সট্রাঅর্ডিনারি লাইফ বিগিনস উইথ স্মল মাইন্ডফুল স্টেপস। দোস্তরা, যদি এই ভিডিওটা তোমার মনে ছুঁয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেল বংপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা প্রতিটা বই শুধু সারাংশ নয়, একটা অনুভূতি, একটা অভিজ্ঞতা বানিয়ে তোমার কাছে নিয়ে আসি। পরের ভিডিওতে ফিরে দেখা হবে নতুন এক জীবন পাঠ নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও, ধীরে চলো আর মন দিয়ে বাঁচো।